গতকালকে বলছিলাম আমরা কৃষি ক্ষেত্রে রিকমেন্ড ডিএনএ প্রযুক্তি ভূমিকা। আজকে বলবো যে চিকিৎসা বিজ্ঞানের রিকমেন্ড ডিএনএ প্রযুক্তি ভূমিকা চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, তো চিকিৎসা ক্ষেত্রে আমরা কোন কোন কাজে ব্যবহার করি তার আগে এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে। বলতে মানুষের একটা কোষের মধ্যে নাকি 25,000 পর্যন্ত জিন কর্মক্ষম থাকতে পারে। বাসিষ্টার দিয়ে রাখা এটা থাকবে যে মানুষের একটা কোষের মধ্যে কত হাজার জিন কর্মক্ষম থাকতে পারে? 25,000। আর আমরা জানি আমাদের সকল বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? জিন নিয়ন্ত্রণ করে। তো একটা জিনে যদি সমস্যা দেখা যায় তখন তোমার একটা রোগ সৃষ্টি হয়। আমাদের যত রোগ সৃষ্টি হয় সব কার কারণে স্যার? এই কোষের যে জিনের মধ্যে যে ত্রুটি ত্রুটি দেখা যায়, ভুল কোনো, এটা যে ডিএনএর গঠন যে চেঞ্জ হয় তখন আমাদের রোগ সৃষ্টি হয়। আর এই রোগগুলোকে বলে জেনেটিক ডিসঅর্ডার, যেহেতু জিনের সাথে সম্পর্কিত। এরকম জেনেটিক ডিসঅর্ডার নাকি 3,500টা আছে। তাহলে প্যাস লাগে যায় যে একটা কোষে কর্মক্ষম জিন কত হাজার? 25,000। কিন্তু জেনেটিক ডিসঅর্ডার কতটি? 3,500টা। পরীক্ষা যখন অপশন দিয়ে দিবে যে মানুষের একটা কোষে কর্মক্ষম জিন কত হাজার বা কতটি, তখন একটা অপশন দিবে 2,500টা, একটা দিবে হচ্ছে 35,000, একটা দিয়ে দিবে 3,500, আরেকটা দিয়ে দিবে 25,000। তখনই তোমার মাথা আর কাজ করবে না, সব একরকম লাগবে, তাই না? তো সাবধান। আর যদি পরীক্ষা দেয় এরকম যে 1,500টা, তারপর হচ্ছে 2,000টা, তারপরে 3,000টা, আর যদি দেয় 3,500, তখন সবাই পারবে। অ্যান্সার কত হবে? 3,500। কারণ এই যে 1,500, 2,000, 3,000 এগুলা বইয়ের মধ্যে নাই। কিন্তু যখনই হচ্ছে 25,000 আর 2500, 3,500, 35,000 এগুলো দিয়ে দেয়, তখন আর মাথা কাজ করে না। এই জন্য দুইটা মানে একটু সাবধান মনে রাখি। এখন আমরা ফার্স্টে যে ওষুধটা তৈরি করবো এটার নাম হচ্ছে ইনসুলিন। নাম কি? ইনসুলিন। আমরা জানি ইনসুলিন কাদের জন্য ব্যবহার করি? আমরা ডায়াবেটিস রোগীদের জন্য, তাই না? এখন এটা একটা হরমোন, কই থেকে তৈরি হয় আমরা সবাই জানি? অগ্নাশয় থেকে তৈরি হয়। অগ্নাশয়ের কোন কোষ থেকে? অগ্নাশয়ের মধ্যে অনেকগুলো কোষ থাকে, 4 ধরনের কোষ থাকে। কোষগুলোর একসাথে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বাংলায় বলে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ওই 4টা কোষকে একসাথে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। বাট কোন কোষ থেকে ইনসুলিন তৈরি হয়? বল রাখবো, বিটা কোষ থেকে। কোন কোষ থেকে? বিটা কোষ থেকে ইনসুলিনটা তৈরি হয়। এখন আসে পরবর্তী হয়েছে, এই ইনসুলিন যখন তৈরি হয় না, তখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, আর এই রোগকে আমরা কি বলি? ডায়াবেটিস। তো বলছে যে এটা থেকে তৈরি হয়, ঠিক আছে। তো এর কাজ কি? এই গ্লুকোজের উচ্চ মাত্রাকে সে কমাই দেয়, এটা আমরা সবাই জানি। সে গ্লুকোজ কমায়। ইনসুলিনের কাজ কি? গ্লুকোজ কমায়। এখন কখন আমাদের ডায়াবেটিস হয়? 3টা কারণ হইতে পারে। 1 নাম্বার, যদি ইনসুলিন নিঃসৃত না হয়, ইনসুলিন তৈরি হইতেছে না। 2 নাম্বার, নিঃসৃত হয় বাট কম নিঃসৃত হইতেছে। 3 নাম্বার, নিশ্চিত হইতেছে বাট যে ইনসুলিনটা নিশ্চিত হয় এটা কাজ করতে পারে না। তো 3 নাম্বার ডাক দাও অকার্যকর। তো এই 3 কারণ হইলে তখন আমাদের কোন রোগ হয় স্যার? ডায়াবেটিস। তখন আমরা কি করা লাগে স্যার? আমাদের বাইরে থেকে ইনসুলিন নেওয়া লাগে না, ইনজেকশনের মাধ্যমে। এখন এই ইনসুলিন আমরা কই পাবো? তাহলে আমাদের ইনসুলিন তৈরি করা লাগবে অবশ্যই। বিজ্ঞানীরা এটাই করছে যে মানুষের অগ্নাশয় বিটা কোষের মধ্যে ইনসুলিন তৈরির জন্য যে জিন আছে, জিনটার বাইর করছে। বাইর করে হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে দিচ্ছে। এখন ব্যাকটেরিয়াই ইনসুলিন তৈরি করতে পারে। তখন ব্যাকটেরিয়া মেরে আমরা ইনসুলিনটা বাইর করে নিয়ে আসি। আচ্ছা, এখন চলে এসো কোন বিজ্ঞানী সর্বপ্রথম এই ইনসুলিন নামকরণ করছে, আবিষ্কার করছে? বিজ্ঞান নাম ডাক দাও। এডওয়ার্ড শার্পে স্কেপার আবিষ্কারক আছে, নামকরণ করছে। এখন আসো, আমাদের এই ডায়াবেটিস রোগের আরেক নাম, বাংলা নাম জানো তোমরা? বাংলা নামটা হচ্ছে বহুমূত্র রোগ। এটা বাসিষ্ঠা দিয়ে রাখো। ডায়াবেটিস এর আরেক নাম কি রোগ? বহুমূত্র। আচ্ছা, এখন আসো, ইনসুলিন যেহেতু একটা হরমোন বা একটা যৌগ, এটার গঠনটা আমাকে জানতে হবে। ইনসুলিন টোটাল 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। কয়টা অ্যামাইনো অ্যাসিড? স্টার দিয়ে রাখো। সাবধান, কয়টা অ্যামাইনো অ্যাসিড? আমি দেখতে এটা একটা ক্ষুদ্রাকার সরল প্রোটিন। তার মানে বড় সরল প্রোটিন না। বড় বড় প্রোটিনের 3,000, 4,000, সবচেয়ে বড় প্রোটিন যেটা এর মধ্যে 7,000-এরও বেশি অ্যামাইনো অ্যাসিড। বাট এটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড কয়টা মাত্র? তাহলে এটা ছোটখাটো একটা প্রোটিন। এখন এটাতে ইনসুলিনের গঠন। তো এই ইনসুলিনটা 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, বাট এটা 2টা চেইন আছে। কয়টা চেইন? 2টা চেইন। একটা চেইন কে বলা হচ্ছে চেইন এ, ওইটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে হচ্ছে কয়টা? 21টা। 25টা দিয়ে রাখো। চেইনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড 21টা। আরেকটা চেইনের নাম হচ্ছে চেইন বি, ওইটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 30টা। 25টা দিয়ে রাখো। তাহলে টোটাল চেইন কয়টা? 2টা। টোটাল চেইন হচ্ছে 2টা, চেইন এ আর চেইন বি। টোটাল অ্যামাইনো অ্যাসিড 51টা। একটার মধ্যে 21টা, আরেকটার মধ্যে কয়টা? 30টা। ওকে, এখন 2টা চেইন নাকি একসাথে কোন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়? একটা ডাইসালফাইড বন্ড। বাট একটা ডাইসালফাইড বন্ড না, 2টা ডাইসালফাইড বন্ড। এই যে তাকাও এদিকে, এটা একটা চেইন না, এটা আরেকটা চেইন। এই 2টা চেইন একটা সালফাইড বন্ধনের মাধ্যমে যুক্ত আছে কিনা? বাট একটা সালফার না 2টা সালফার? 2টা সালফার। এর জন্য এটা কি সালফাইড বন্ড বলছে? ডাইসালফাইড। এখানে একটা সালফার দেখো, এখানে আরেকটা আছে। কথা বলতে পারছি স্যার? এই অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিডের বন্ধন আছে, সালফার সালফার বন্ধন। আমি এখানে অ্যামাইনো অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিডের বলতেছি। আমি বলতেছি এটা একটা চেইন না, এটা আরেকটা চেইন না? এই চেইনের সাথে চেইন একটা বন্ধন আছে। কি বন্ধন? ডাইসালফাইড বন্ধন। কেন ডাই? কারণ সালফার কয়টা আছে এখানে? 2টা। বাট এই ডাইসালফাইড বন্ধন আবার কয়টা আছে? এই যে একটা, এই হচ্ছে 2টা। তাহলে আমাদের ইনসুলিনের যে 2টা চেইন আছে, 2টা চেইন কোন বন্ধন দ্বারা যুক্ত?
ডাইসালফাইড বন্ধন দ্বারা। এখন আসলে ইনসুলিনের সংকেত, টঙ্কেত পরীক্ষা আসবে না, সংকেত তোমার লাগবে না, বাট আমাদের আণবিক ভরটা লাগবে। আণবিক ভরটা গোল লাগবে ইস্টা দিয়ে রাখো 5734। ইনসুলিনের আণবিক ভর কত? 5734। এটা পরীক্ষা আসে। এখন আমার মতো মাথায় যদি মানে শয়তানের নাড়াচাড়া করে, তাহলে তোমরা যেটা করবে ওই যে 254 লগের কার্বনের পারমাণবিক ভর কত, 12 দিয়ে গুণ করবো। হাইড্রোজেনের 1, 377 গুণ 1, নাইট্রোজেনের 14, 65 গুণ 14, অক্সিজেনের 16, 75 গুণ 16, সালফারের 32, 32 গুণ 16, সরি 6 দিয়া যোগ করবা। সব যোগ করে দেখবা যে 5734 আসছে কিনা। মন চাইবে না মাঝে মধ্যে যে আসলে এটা ঠিক দিছে কিনা, দিয়ে দেখবো এটার সাথে এটা মিলে না। যাই হোক, মিলানোর দরকার নেই। আমার কথা হচ্ছে স্যারে কি হিসেব করে দিতে যাবে না বইয়ে যেটা সেটা দিয়ে দিবে। তুমি 5734 মনে রাখ। কারণ আমরা বললাম যে এই ইনসুলিন এটা তো কে তৈরি করে? আমাদের অগ্নাশয় কোষ। এই ইনসুলিন তৈরি জিন এখন আমরা কোন ব্যাকটেরিয়া দিয়ে দিছি? দাগ দাও, ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে দিছি। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা কি তৈরি করি? ইনসুলিন। একটা ব্যাকটেরিয়ার কোষ নাকি 10 লক্ষ অণু, বললাম কি স্টার 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি করতে পারে। কত লক্ষ অণু ইনসুলিন? আচ্ছা, এটা তো ব্যাকটেরিয়ার মাধ্যমে আমরা তৈরি করছি। বর্তমানে নাকি একটা ফুল গাছের মাধ্যমে তৈরি করা যায়। ফুল গাছটার নাম থাকবে, সেটা কুসুম ফুলের বীজ। কোন ফুলের বীজ? কুসুম ফুলের বীজ থেকে নাকি বর্তমানে ইনসুলিন তৈরি করা সম্ভব হয়েছে, তবে এটা এখানে বাজারে ছাড়া হয় নাই। আচ্ছা, নেক্সট চলে আসো। কুসুম ফুলের এটা সেটা আমার জানা নেই। আচ্ছা, এখন স্যার আমরা মনে আছে ডিএনএ প্রযুক্তি যখন করতে যাইতাম, আমাদের একটা কাঙ্ক্ষিত ডিএনএ লাগতো না? কাঙ্ক্ষিত ডিএনএ, যে ডিএনএ আমরা কেটে নিতাম, মনে আছে? তাহলে আমরা ডিএনএ কেটে নেওয়া লাগবে। এখন তো কেটে নেওয়ার জন্য আমার তো জানতে হবে যে মানুষের কোন ইনসুলিন তৈরি করে কে স্যার? অগ্নাশয়, তাই না? অগ্নাশয়ের কোন কোষ? বিটা কোষ। এখন কোষ কি ইনসুলিন তৈরি করে না কোষে ক্রোমোজোম ইনসুলিন তৈরি করে? কোষে ক্রোমোজোম। ক্রোমোজোমের তো ক্রোমোজোম দেখতে কেমন স্যার? এটা না ক্রোমোজোম? এখন ক্রোমোজোম তো মানুষের কয়টা থাকে একটা কোষে? 46টা। তাহলে আমার জানা লাগবে কোন কোষটা আমাদের, কোন ক্রোমোজোমটা ইনসুলিন তৈরি করতেছে। আবার একটা ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোমের বাইর করলে কি পাবো স্যার? ডিএনএ পাবো না স্যার? ডিএনএ সুতো পাবো না? ডিএনএ সম্পূর্ণ অংশ কি ইনসুলিন তৈরি করে না স্যার? আমাদের নির্দিষ্ট কয়েকটা জিন খালি ইনসুলিন তৈরি করে। তাহলে আমার ওই জায়গাটা খুঁজে বাইর করা লাগবে যে কোন জায়গার মধ্যে আমাদের ইনসুলিন তৈরি জিনটা আছে। তো এটাতে আমরা বলি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, তাই না? তো এখানে আমার লেখা আছে যে আমাদের ইনসুলিনটা কই থাকে স্যার? ইনসুলিনটা আমাদের 11 নম্বর ক্রোমোজোমে থাকে স্যার। এইটা পারতেই হবে, ভুল করা যাবে না। ইনসুলিন কয় নম্বর ক্রোমোজোমে থাকে? 11 নম্বর। এখন ক্রোমোজোমের তো খাটো বাহু আছে, লম্বা বাহু আছে। কোন বাহুর মধ্যে থাকে স্যার? খাটো বাহু। ভুল লাগতো, খাটো বাহু। তাও খাটো বাহুর কই, গোড়ায় থাকে না উপরে থাকে? একদম শীর্ষে থাকে। এটা থাকে। নেক্সট আসলে দেখো, বলছি ইনসুলিনের মধ্যে 153টা, গোল দাগ লিস্টটা দিয়ে রাখো, 153টা নাইট্রোজেন বেস আছে। কয়টা নাইট্রোজেন বেস? এখন 153 নাইট্রোজেন বেস। আর ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড কয়টা স্যার? অ্যামাইনো অ্যাসিড কয়টা বলছিল? 51টা। এখন প্রশ্ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 51টা, আর নাইট্রোজেন বেস এনবি মানে নাইট্রোজেন বেস বলেছি, এটা হচ্ছে 153। এটার মধ্যে কোনো কানেকশন আছে কিনা আমার বলো তো? কোনো কানেকশন আছে? কেন 51 হইলো, কেন 153 হইলো? পরীক্ষা যদি দেয় অ্যামাইনো অ্যাসিড কয়টা, পরীক্ষা অপশন যদি দেয় 51, 53, 151, 153, শেষ তো, আর অ্যান্সার করতে পারবা না জীবন। আবার যদি নাইট্রোজেন বেস কয়টা, 151, 53, 151, 153, শেষ, মাথার কাজ করবে। তো সহজ টেকনিক তোমরা জানো স্যার, একটা অ্যামাইনো অ্যাসিড কয়টা জেনেটিক কোডে প্রকাশ করে? নরমালি একটা জেনেটিক কোডে প্রকাশ করে না? যেমন আমরা জানি ওই যে এ ইউজে, এটারে স্টার্ট কোডন বলে, তাই না? এটার নাম কি? এই কোডটা, এই কোডের অ্যামাইনো অ্যাসিডের নাম কি ছিল? মেথিওনিন। কি নিন? তাহলে এই মেথিওনিন এটা কিসের নাম? অ্যামাইনো অ্যাসিডের নাম। এটার জন্য যে কোড আছে, কোডটার নাম কি? এ ইউ। এই কোডের মধ্যে অক্ষর কয়টা? 3টা। এই মানে এডিনিন, এটা একটা ক্ষারক না? বেস, বেস ক্ষার। ইউ মানে ইউরাসিল, এটা একটা ক্ষার। গুয়ানিন, এটা একটা কি? ক্ষার। তাহলে কয়টা ক্ষার আছে এখানে? তাহলে একটা অ্যামাইনো অ্যাসিড কয়টা ক্ষারে নির্দেশ করে? তাহলে 51টা অ্যামাইনো অ্যাসিড কয়টা ক্ষারে নির্দেশ করবে? 51 গুণ 3, 153। বুঝতে পারছো কেন এটা বার হইছে? এবার আর ভুল করবা নাকি? আবার তো মনেই থাকবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, নেক্সট চলে আসো পরবর্তীতে। একটা মনে রাখলো, এটা সাথে 3 গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। আবার আসো, এইভাবে ইনসুলিন যে তৈরি করা হয়েছিল, প্রথম যে ইনসুলিন তৈরি করা হয়েছিল মানে ব্যাকটেরিয়ার মাধ্যমে, বল 51 সাথে 3 গুণ করলে বল, করো গুণ করো, 51 সাথে 3 করলে 53। আচ্ছা, নেক্সট আসো, এই ইনসুলিন সর্বপ্রথম এইভাবে ব্যাকটেরিয়ার মাধ্যমে কে তৈরি করছিল বা আবিষ্কার করছিল? কে কৌশলটা দাগ দাও। আমেরিকার বিজ্ঞানী ইলি লিলি অ্যান্ড কোম্পানি। অদ্ভুত নাম, তাই না? একটা এমসিকিউতে আসে। সর্বপ্রথম এভাবে ইনসুলিন কে তৈরি করছিল? ইলি লিলি এবং কোম্পানি। এবং বাইরে বৃষ্টি হইতেছে এখন আবার, হ্যাঁ?
এখন ওনাদের এই বাজারজাতকৃত ইনসুলিনের নাম কি দিছিল? ওনারা নাম দিয়েছিল হিউমুলিন 5 যেরকম নাম কি দিছে। এবার আসো, ইনসুলিন যে তৈরি করবো আমরা, এই ইনসুলিন তৈরির প্রক্রিয়াটা তোমার রিটেনে লেখা লাগবে, ডাব্লিউ লিখে দেখবে। কিন্তু মজার বিষয় আমি কিচ্ছু দাগাবো না। কেন স্যার? কারণ প্রক্রিয়া ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার প্রযুক্তি পড়ছি না আমরা, ধাপগুলা আমরা গত ক্লাসের মধ্যে ধাপগুলা পড়ছিলাম। ধাপগুলো কেমন ছিল স্যার? ঠিক সেম ধাপ, এই জন্য আমাদের আর পড়া লাগে না। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তৈরি করার ধাপ মনে আছে? কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব, একটা বাহক নির্বাচন, তারপরে কাটবো, কি কাট দিয়ে কাটে রেস্ট্রিকশন, তারপরে জোড়া লাগায় কি দিয়ে লাইগেজ এনজাইম, তারপরে একটা পোষক। ঠিক আছে? তো এইগুলো সব আমাদের পড়া আছে। ঠিক এই সেম লেখাগুলো এখন যাই আবার ওখানে। এবং এখন আমরা যতগুলোই ওষুধ তৈরি করতে যাবো প্রত্যেকটার জন্য প্রসেস একরকমই, একই প্রসেস। শুধু ইনসুলিন তৈরি করবো না, আমরা আরো কয়েকটা মেডিসিন তৈরি করবো, সবগুলো সেম সিস্টেম। এক নাম্বার, আমরা ইনসুলিন যে তৈরি করবো, ইনসুলিন তৈরি জিনটা শনাক্ত করা লাগবে, বা যেটা আমরা বলি কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। ফার্স্ট আমার খুঁজে বাইর করা লাগবে যে কোষের কোন জায়গার মধ্যে ইনসুলিন তৈরি জিন আছে। তো আমরা জানি কিনা কোন জায়গায় আছে। এখানে বলছে 11 নম্বর ক্রোমোজোম, এগুলো দাগাইছি না দাগাই নাই? দাগাইছি, অর্থাৎ দাগানো লাগতেছে না। 2 নাম্বার ধাপ কি করবো স্যার? আমরা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করে ফেলছি। আচ্ছা, কয়েকটা পেজ স্কিপ করো। বাবা বাবা, এতগুলা পেজ। আচ্ছা, খেয়াল করো। এখন আসো 2 নাম্বার, ডিএনএ সূত্র থেকে ইনসুলিন কি করবা? ফার্স্টে তো শনাক্ত করছো, এবার ইয়া করে পৃথক করা লাগবে না? কি দিয়ে পৃথক করি? কি এনজাইম দিয়ে? রেস্ট্রিকশন এনজাইম। আচ্ছা, 3 নাম্বার, আমরা একটা ব্যাকটেরিয়া ডিএনএ লাগে না, ব্যাকটেরিয়া ডিএনএটার নাম কি? প্লাজমিড। তাহলে প্লাজমিড করি বের করবো। তাহলে প্লাজমিড থেকে রাখবো না প্লাজমিডটা কাটে ফেলবো? প্লাজমিডও কাটে, প্লাজমিড কাটে। কাটা পরে কি রাখবো নাকি একসাথে জোড়া লাগাই? তখন 5 নম্বর পয়েন্টের নাম হচ্ছে একসাথে ইনসুলিন জিনটা স্থাপন করা, মানে জোড়া লাগানো। কি দিয়ে জোড়া লাগাই? আমরা সবাই জানি লাইগেজ এনজাইম দিয়ে, তাই না? এই পয়েন্টগুলাই প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে ঠিক সেম সেম লেখাগুলাই। আচ্ছা, এখন 6 নম্বর পয়েন্টটা এসে কি এমসিকিউর জন্য আছে। 6 নম্বর পয়েন্টটা একটা ফালতু একটা পড়াই জায়গাটা, মানে তাপমাত্রা অনেকগুলো দেওয়া আছে এবং কেমন যেন অদ্ভুত। তো আমরা বলছিলাম স্যার নরমালি এখন এই ইনসুলিন তৈরি জিনটা কই কই প্রবেশ করাবা? ব্যাকটেরিয়ার ভিতরে। এখন ওই ইনসুলিন তৈরি জিনটা যে আছে, এটার মধ্যে কি খালি মানুষের জিন আছে নাকি ব্যাকটেরিয়া জিনও আছে? ব্যাকটেরিয়ার মানুষ দুইটা মিক্সড আছে না, এটা কি বলে? রিকম্বিনেন্ট ডিএনএ। মানে এটা তো যেই ব্যাকটেরিয়া থেকে তুমি প্লাজমিড বের করে আনছো, ওই ব্যাকটেরিয়াতে প্রবেশ করবে না আরেকটা ব্যাকটেরিয়াতে প্রবেশ, ওটার কি বলি? পোষক ব্যাকটেরিয়া না? কিন্তু সে তো এটা গ্রহণ করতে চায় না, চায়। তখন আমরা কি করা লাগতো মনে আছে? ওর উপর কিছু অত্যাচার করা লাগতো। আচ্ছা, তো এই প্রক্রিয়াটা করা হয় কোন প্রক্রিয়ায় মনে আছে? কালকে বলছিলাম ট্রান্সফরমেশন, ট্রান্সফ্যাকশন, দুটো ডেফিনিশন। যাই হোক, এখন আমরা কি করা লাগে? ওই ব্যাকটেরিয়ারে হিট শক দেওয়া লাগে, ইলেকট্রিক পালস দেওয়া লাগে, দিলে তারপরে সে গ্রহণ করে, নাহলে গ্রহণ করে না। আচ্ছা, দেন চলে আসে বাহক কারক, এগুলো আমরা জানি, এগুলো লাগবে না। এখন হিট শক মেথড অনুসারে আমরা কিসের দ্রবণে ডুবে রাখি? একটু দাগ দাও। ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ, এটা আমরা গত ক্লাসে দেখাইছি। কত ঘন্টা ডুবে রাখা লাগে? 14 থেকে 16 ঘন্টা। তাও কি এটা নিয়ে বরফের মধ্যে রেখে দিতে হয়। দ্রবণটার মধ্যে ব্যাকটেরিয়া দিয়া ব্যাকটেরিয়াটা সহকারে দ্রবণটাতে 14 থেকে 16 ঘন্টা করে রাখতে হয় বরফ। আচ্ছা, তারপরে আসো, শুধু এটা করলে হয় না, যখন হচ্ছে তারা একসাথে মিক্সার হয়ে যাবে দ্রবণের মধ্যে, মিক্সার করার পরে হচ্ছে একটা পাত্রে রেখে আধা ঘন্টা বরফে রাখতে হয়। কত ঘন্টা বরফে? তারপরে নাকি ডাক বললে একদম 42°C 90 সেকেন্ড রাখতে হয়, তারপরে বাইর করবা। মানে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে ব্যাকটেরিয়া গুলো দিয়ে দিলা, দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে নিয়ে রেখে হ্যাঁ, পাত্রটা ফ্রিজের মধ্যে রেখে। আচ্ছা, তো এরপর কি বলছে? মিক্সার করার পর আধা ঘন্টা করে রাখতে বলছে বরফে, তারপর বাইর করে 42°C কতক্ষণ রাখতে বলছে? 90। তারপরে ওখান থেকে বাইর করে আবার 2 মিনিট বরফ। মানে অদ্ভুত, একই কথা খালি বারবার, বরফে তাপমাত্রা বরফ। তুমি একটা কথা মাথায় রাখবা, কি কি স্যার? ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণে যখন বলবে তখন কত ঘন্টা বরফে রাখবা, যখন 42°C বলবে তখন কত সেকেন্ড বলবা। আর এই দুইটা কথা মনে রাখলে হইলো, আর কিছু মনে রাখার দরকার নেই। শেষ। এগুলা করলে ইকোলাই ব্যাকটেরিয়া কি করে নিবে? ওই রিকম্বিনেন্ট ডিএনএ তার দেহের ভিতরে ঢুকে ফেলবে। দেন বাকিগুলো কি করবা স্যার? ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করা লাগবে না? আমি কয়টা ব্যাকটেরিয়া কাজ করছি? একটা। তো একটা ব্যাকটেরিয়ার মধ্যে কতটুকু ইনসুলিন তৈরি হবে? তোমাকে অনেকগুলো ব্যাকটেরিয়া বানাইতে হবে। তার মানে পরের পয়েন্টের নাম কি? বৃদ্ধি করে। আমার ধরো অনেকগুলো ব্যাকটেরিয়া হয়ে গেছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিন আছে। এখন কি করবা স্যার? ইনসুলিন কি ব্যাকটেরিয়ার ভিতরে রেখে দিবা না ইনসুলিন গুলো বাইর করে বা ব্যাকটেরিয়া থেকে, তার মানে ইনসুলিন গুলো ব্যাকটেরিয়া থেকে পৃথক করবে। দেন পৃথক করলে দেখো যা, যখন তুমি পৃথক করবা ব্যাকটেরিয়া মাইরেও তো পৃথক করবা। ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? ব্যাকটেরিয়া কোষের ভিতরে কোষের অঙ্গাণুগুলো আছে না, ডিএনএ আছে, প্রোটিন আছে, শর্করা আছে, ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোম আছে। এগুলো কি আমার দরকার না? আমার খালি ইনসুলিনটা দরকার।
তাহলে আমি আবার এটা বিশুদ্ধ করবো, কি করব? ওই যে ব্যাকটেরিয়াকে বিগলন করার মাধ্যমে আমরা যে ইনসুলিন পাই, এটার মধ্যে ব্যাকটেরিয়ার অনেক নিজস্ব প্রোটিন থাকা স্বাভাবিক। একটা মানুষের মাইরা ফেলছে, একটা ব্যাকটেরিয়া মাইরা ফেলছে, তো ব্যাকটেরিয়ার ভিতরে জিনিসগুলো ইনসুলিনের সাথে মিশে যাবে না? তার মানে আবার কি করা লাগবে? বিশুদ্ধ। বিশুদ্ধ করে আবার কি করে দিব? লাস্ট পয়েন্ট বাজারজাত করবো, এইগুলাই। তো পয়েন্ট গুলো লিখবা খালি, আর ভিতরে তুমি নিজের মতো করে লাগবে, কোনো সমস্যা নেই। বিগলন মানে ব্যাকটেরিয়া মাইরা ফেলা, লাইসিস করা আর কি সহজ কথা। আচ্ছা নেক্সট আসো, এরকম আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আর কি কি ওষুধ তৈরি করি, কয়েকটা ওষুধের নাম দেওয়া আছে। ফার্স্টে কার নামটা দেওয়া আছে দেখো, ইনসুলিনটা। তো ইনসুলিনটা তো আমরা চিনি, তাই না? এক নম্বর পয়েন্ট ঠিক দাও, দাগানোর দরকার নেই, কারণ আমরা জানি। দেন 2 নাম্বারটা আমরা পরবর্তী পেজে ইন্টারফেরন নিয়ে পড়া আছে। তো ইন্টারফেরনটা কেন ব্যবহার করা হয় দেখো, ক্যান্সার আর ভাইরাস জনিত চিকিৎসা, এটা শিখিতে আসে। তো ক্যান্সার আর ভাইরাস জনিত চিকিৎসা কোনটা ব্যবহার করা হয়? ইন্টারফেরন। 3 নাম্বারটা ঠিক দাও, সেরাম অ্যালবিউমিন। অ্যালবিউমিন গ্লোবিউলিন নাম শুনছো? অ্যালবিউমিন একটা প্রোটিনের নাম। ওই সহজ কথা আমি সহজ দিয়ে উদাহরণে বুঝে, ডিম আছে না, ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন, ডিমের সাদা অংশে থাকে অ্যালবিউমিন, প্রোটিনের নাম। তো এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় শল্য চিকিৎসা। কি চিকিৎসা? শল্য চিকিৎসা, বুঝো? সার্জারি করে না, কাটাকাটির কাজ, সার্জারিকে বলে শল্য চিকিৎসা। দেন আসো রেবিস ভাইরাস। তোমরা কি জানো রেবিস ভাইরাসের কারণে জলাতঙ্ক রোগ হয়? তো রেবিস ভাইরাস অ্যান্টিজেন, এটা জলাতঙ্ক রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। কুকুর জিব্বায় না, নর্মাল কুকুর, বিড়াল, তারপর হচ্ছে মানে পোষা বাণিজ্য যে প্রাণীগুলো যেগুলো কামড়ায়, ওগুলোর মধ্যে রেবিস ভাইরাস এগুলোর মধ্যে ছড়ায়। দেন চলে আসো হিউম্যান ফ্যাক্টর 4। হিউম্যান ফ্যাক্টর, ওই যে ফ্যাক্টর 4 বলো তো, ফ্যাক্টর কার আছে? ওই যে রক্ত যন্ত্রণের 13টা ফ্যাক্টর আছে না? তার মানে এই ফ্যাক্টর গুলো না থাকলে আমাদের একটা রোগ হয়, এটা নাম হচ্ছে হিমোফিলিয়া। কি ফিলিয়া? হিমোফিলিয়া। আর হিমোফিলিয়া কি হয় স্যার? রক্ত তঞ্চনে অস্বাভাবিকতা হয়। মানে কারো ধরো হাত পা কেটে গেছে, নর্মালি হাত পা কেটে গেলে এই 4 থেকে 5 মিনিটের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু ওটা জমাট বাঁধে। আবার আসো 6 নম্বর পয়েন্ট, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা একটা টিপিএ। এটা ব্যবহার করা হৃদরোগের চিকিৎসায়। এই প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষা আসে। এটা নিয়ে আমাদের বিস্তারিত পড়া আছে 6 নাম্বারটা, পরবর্তী পেজে আছে, আমরা পরবর্তী পেজে পড়বো। কোন রোগের চিকিৎসায়? ওই যে মানুষের হার্ট অ্যাটাক হয় না, তারপরে হচ্ছে স্ট্রোক হয় না, তখন যে রক্ত জমাট বেঁধে যায় ধমনীর মধ্যে, এই ধমনী রক্ত জমাট বাঁধা করানোর জন্য এটা ব্যবহার করা হয়। এবং সোমাটোস্টেনিন, এটা দেখতো, এটা বামনত্ব চিকিৎসা ব্যবহার করা হয়। বামন বুঝো? মানুষ কয় না যে বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াও কেন? তো বামন মানে বোধহয় খাটো মানুষ আর কি, খাটো। বামনত্ব চিকিৎসায়। দেন আসো হিউম্যান ইউরোকাইনাস। কি কাইনাস? তো এটাও ওই হৃদরোগের চিকিৎসা ব্যবহার করা হয়, মূল কথা রক্ত সংবহন জটিলতায়। আর সে আরেকটা কাজে ব্যবহার হয় প্লাজমিনোজেন সক্রিয়ক। দেখো প্লাজমিনোজেন সক্রিয়ক, ওই যে প্লাজমিনোজেন শব্দটা আছে, এটা আমরা সামনের পেজে ব্যাখ্যা করতেছি যে টিপি মানে কি, সামনের পেজে আছে। আর লাস্টে আসো লিম্পোকাইন। কি কাইন? লিম্পোকাইন শব্দটা দেখো, ওই যে লিম্পোসাইট নাম শুনছিলা? লিম্পোসাইট, মনোসাইট, লিম্পোসাইট, এগুলো কি শ্বেত রক্তকণিকা না? আর শ্বেত রক্তকণিকা কি করে স্যার? জীবাণু ভক্ষণ করে, তোমাকে কি সে প্রতিরক্ষা ব্যবস্থা দেয়। এজন্য এটা ব্যবহার করা হয় ইমিউন কার্যকারিতা। কি কার্যকারিতা? আর ইমিউনের বাংলা নাম কি? প্রতিরক্ষা। ইমিউনের বাংলা নাম কি? আমাদের প্রতিরক্ষা কে সাহায্য করে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা? লোহিত রক্তকণিকা না শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। আর শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, তাই না? লিম্ফোকাইন শব্দটা দেখলে মনে রাখবো, তাহলে কোন কার্যকারিতা? ইমিউন। আচ্ছা নেক্সট আসো, এখান থেকে আমরা যে ওষুধটা নিয়ে এখন পড়বো, ইন্টারফেরন। কি নিয়ে স্যার? ইন্টারফেরন। আসো, তো একটু আগে আমরা ইনসুলিন তৈরি করছিলাম, ইনসুলিন কি বলছিল? নিম্নাণবিক ভর সম্পন্ন প্রোটিন, তাই না? ইন্টারফেরন কিন্তু নিম্নাণবিক না, সে উচ্চাণবিক। তাহলে উচ্চাণবিক ওজন, তার মানে তার ভর অনেক বেশি, ঠিক আছে? এখন কথা হচ্ছে তার কাজ কি? সে ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা দেয়, ভাইরাসের বংশ বৃদ্ধিতে বাধা দেয়। তার মানে তোমার যদি ভাইরাস আক্রমণ করে, তুমি ওষুধটা খাইলে সে ভাইরাসটা মানে বৃদ্ধি করতে বাধা দিবে। ক্যান্সার, যদি তোমার ক্যান্সার হয়, তখন ক্যান্সার কোষগুলোর পরবর্তী নতুন কোষে আক্রমণ করা থেকে সে বাধা দেয়। আচ্ছা, তো ওরে বলা হয় রাস। মানুষ তো মানা যাবে, এখন ক্যান্সার যদি সারা দেহে ছড়াই যায়, তখন কে আটকাইতে পারবে? রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র, এটা প্রতিষ্ঠা দিয়ে রাখবে, এমসিকিউতে আসে। কাকে কেমিক্যাল ডিফেন্স বলা হয় বা রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র বলা হয়? প্রতিরক্ষা মানে কি? যে যুদ্ধ করতে পারে, তাই না, অস্ত্র দিয়ে। সে কি নর্মালি, সে কি নর্মালি আমরা যে পিস্তল অথবা অন্যান্য যে অস্ত্র ব্যবহার করি এগুলোর মতো, নাকি সে একটা রাসায়নিক যৌগ এবং সে ক্যান্সার থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে? এজন্য ওরা বলা হয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র। এখন আসো, এখানে আরেকটা শব্দ, ওরা বলে প্রতিরক্ষামূলক প্রোটিন। যেটাই পরীক্ষা আছে অ্যান্সার কি হবে? ইন্টারফেরন। এবং প্রচুর আসে পরীক্ষা শব্দ এটা। এখন ইন্টারফেরন এটা একটা কি প্রোটিন? দেখ, এটা একটা গ্লাইকোপ্রোটিন। 5 স্টার দিয়ে রাখ। একটা কি প্রোটিন স্যার? আচ্ছা,
এখন আসো, ইন্টারফেরন ভাইরাসটা কেমনে মারে? ভাইরাসের প্রোটিন তৈরি বন্ধ করে দেয় একদম, সে ভাইরাসের প্রোটিনটা তৈরি করতে দেয় না। ওকে, নেক্সট আসো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম হচ্ছে ইন্টারফেরন আবিষ্কার করছে? বিজ্ঞানীর নাম দুটা লাগবে, প্রচুর আসে পরীক্ষা, বিজ্ঞানী আইলিয়াক ইজাক্স এবং জিন লিন্ডারম্যান। বিজ্ঞানীর নাম দুটো স্টার দিয়ে রাখো, ওনারা হচ্ছে ইন্টারফেরন সর্বপ্রথম আবিষ্কার করছে। আচ্ছা, এবার ইন্টারফেরনের ব্যবহার, তো ব্যবহার তোমরা অলরেডি জানি কোন কাজে ব্যবহার হয়, তুমি খালি একটা শব্দ দাগ দাও, সে ক্যান্সার কোষের বৃদ্ধি বাধা দেওয়ার জন্য ব্যবহার হয়। সহজ কথায় ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহার হয়, কথা ক্যান্সার। এখন স্যার ইন্টারফেরন তৈরির প্রক্রিয়া ডাব্লিউ কি বলতে একদম, কিন্তু এটাকে আমি পড়াবো স্যার, নাকি বলছিলাম সম্পূর্ণ ওই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মতোই সব? সব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মতো, অর্থাৎ এটা রিটেনে আসবে সবগুলো একরকম, খালি ইনসুলিনের জায়গায় কি লিখে দিবা, ইন্টারফেরন লিখে দেবে, এতটুকু ডিফারেন্স। আচ্ছা, এখন এইভাবে সর্বপ্রথম যে ইন্টারফেরন তৈরি করা হয়েছিল ওটার নাম কি দিছিল? ওইটার নাম বাণিজ্যিক যে নামটা ছিল ওটার নাম ছিল ভিটাফেরন, পাশিস্টার দাও। তাহলে প্রথম বাণিজ্যিক ইনসুলিনের নাম কি ছিল? হিউমুলিন। আর প্রথম বাণিজ্যিক ইন্টারফেরনের নাম কি? ভিটাফেরন। নামের সাথে মিল আছে, ইন্টারফেরন ভিটাফেরন। ওটার নাম ইনসুলিন, ওইটার নাম ছিল হিউমুলিন। এবার আসো, ওই যে আমরা বলছিলাম আরেকটা ওষুধের নাম, এটার নাম হচ্ছে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর। নাম কি? টিস্যু প্লাজমিনেশন। এটা মানে কি স্যার? স্যার নর্মালি আমাদের যখন হচ্ছে মানুষের ধমনী আছে না, ধমনীর মধ্যে রক্ত জমাট বাঁধে, তখন আমাদের দুইটা রোগ হতে পারে, হার্ট অ্যাটাক আর স্ট্রোক। স্ট্রোক কোথায় হয়? ব্রেনে। আর হার্ট অ্যাটাক কই হয়? হার্টে। আচ্ছা, এখন স্যার সাথে সাথে যদি তুমি ওই রক্ত জমাট বাঁধা গলা দিতে পারো, তাহলে হার্ট অ্যাটাক স্ট্রোক করছে ঠিক আছে, কিন্তু ব্যক্তিটা মারা যাবে না। কথা বলতে পারছি? গলানোর জন্য তো ওষুধ লাগবে, তাই তো? তো এই জমাট বাঁধা গলানোর জন্য আমাদের একসময় একটা এনজাইম ছিল, এই এনজাইমটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, কিন্তু এই এনজাইমটা পাওয়া যেত ব্যাকটেরিয়া থেকে। এই এনজাইমটা যদি দেওয়া হইতো তাহলে ওই ধমনীর জমাট বাঁধা রক্ত গলে যেত, ব্যাকটেরিয়া মারা যাইতো তখন না। কিন্তু প্রবলেম হইতেছে এই এনজাইমটাকে তোমার এনজাইম না ব্যাকটেরিয়া এনজাইম, তাহলে এটা যদি দেহের মধ্যে দিতে তাহলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? পার্শ্ব প্রতিক্রিয়া। তো সমস্যা, এই পার্শ্ব প্রতিক্রিয়া দূর করার জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের দেহের মধ্যে এরকম কোনো এনজাইম আছে কিনা। তখন দেখলো যে হ্যাঁ, আমাদের দেহে একটা এনজাইম আছে, ওটার নাম হচ্ছে প্লাজমিনোজেন এনজাইম। কি এনজাইম? প্রবলেম হইতেছে এই প্লাজমিনোজেন এনজাইম, এর নামে শেষে কি আছে দেখো তো একটা জেন। আমরা জানি নামের শেষে এনজাইমের নামে জেন থাকলে এটা নিষ্ক্রিয় হয়, এটা কাজ করতে পারে না। আমাদের এই এনজাইমটা আছে, এটাও জমাট বাঁধা রক্ত গলাইতে পারে, কিন্তু এটার নামে সে জেন, মানে এটা নিষ্ক্রিয়, এটা কাজ করতে পারে। এটাকে সক্রিয় করার জন্য একটা ওষুধ লাগে, ওইটার নামই হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। অ্যাক্টিভ মানে কি? সক্রিয় করে দেওয়া। তার মানে এমন একটা ওষুধ যে কারাই অ্যাক্টিভ করে দেয়, প্লাজমিনোজেন। আর প্লাজমিনোজেন অ্যাক্টিভ হলে নাম কি হয়ে যায় জানো? ওর নাম হয়ে যায় প্লাজমিন। কি মিন? কথা কি বুঝতে পারতেছো? আমাদের দেহের মধ্যে একটা এনজাইম আছে, ওটার নাম প্লাজমিনোজেন, বাট এটা নিষ্ক্রিয়। এটা সক্রিয় করার জন্য নাম কি, কি ওষুধ লাগে? টিপিএ। আর এটা প্লাজমিনোজেনের সক্রিয় করে কি দিয়ে দেয়? কি বানায় ফেলে? প্লাজমিন। তো পরের বই যেটা লেখা আছে, এটা এখানে খেয়াল করো, মানুষের দেহে এমনি প্লাজমিন এনজাইম পাওয়া যায়, কিন্তু সমস্যাটা কি হিসেবে বিরাজ করে? প্লাজমিন এনজাইম। আর প্লাজমিন এনজাইম একটা কি এনজাইম? নিষ্ক্রিয়। আর এটা সক্রিয় করার জন্য, এটা কর্মক্ষম বানাইতে কার দরকার হয়? টিপিএ। এই ওষুধটার নাম হচ্ছে টিপিএ। মানে এটা তৈরি প্রক্রিয়া। তার বলছি প্রক্রিয়া কি শিখা লাগবে না আগেরটার মতো? সব সব আগের গুলোর মধ্যে, সবগুলোর সেম সিস্টেম। তবে সাবধান, এখানে এসে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমরা এর আগে যতবারই হচ্ছে ওষুধ তৈরি করতে গেছি, আমরা জিনটা কই থেকে নিছি? ক্রোমোজোম থেকে, সরি ডিএনএ থেকে নিছি না? এটা জিন কিন্তু ডিএনএ এর মধ্যে না, এটা জিন আছে এমআরএনএ এর মধ্যে। এটা আবার সিস্টার দিয়ে রাখো, সাবধান। তাহলে টিপি তৈরি জিন কই আছে আমাদের কোষের? এমআরএনএ। তাহলে জিনটা কই থেকে পৃথক করবো? এমআরএনএ থেকে। আর বাকি সবগুলা একই রকম। এবার আসে আরেকটা ওষুধের নাম, ইরিথ্রোপয়েটিন হরমোন। কি হরমোন? ইরিথ্রোপয়েটিন। দেখি তার কত রূপ আছে। ঠিক আছে, শেষ হয়ে যায়। কি পয়েটিন হরমোন? আচ্ছা, এই হরমোনটা আমাদের কিডনি তৈরি করে, তাই তো? কে তৈরি করে স্যার? কিডনি। এখন এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে ওই যে লোহিত রক্তকণিকা আছে না, লোহিত রক্তকণিকা তৈরির জন্য এটা হাড্ডির যে সিগন্যাল দেয়, হাড্ডি মানে কি? অস্থি। তো সে কি করে, এই এরিথ্রোপয়েটিন হরমোন বোন মেরুতে প্রবেশ করে। কই প্রবেশ করে? বোন মেরু মানে কি? অস্থিমজ্জা। তো অস্থিমজ্জাতে যাইয়া, অস্থিমজ্জাতে যাই বলে যে আপনার দেহে লোহিত রক্ত কমে গেছে, আপনি বেশি বেশি করে বিভাজন করেন আর কি কি তৈরি করেন? লোহিত রক্ত। তো সমস্যা হইতেছে যাদের কিডনি বিকল হয়ে যায়। কি বিকল হয়ে যায়? তাদের তো আর ইরিথ্রোপয়েটিন হরমোন তৈরি হইতে পারে না, কারণ এটা কে তৈরি করে? কিডনি। এখন বয়স্ক মানুষের কিডনি কি কাজ করে বেশিরভাগ, না অকেজ হয়ে যায়, ডায়ালিসিস করানো লাগে পরে, তাই না? তো তাদের তো এই হরমোনটা তৈরি হয় না, সে আর বন মেরু সিগন্যাল দিতে পারে না, বন মেরু লোহিত রক্তকণিকা তৈরি করে না। এই জন্য আমরা কি করা লাগে স্যার?
যে এই ইরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করার জন্য আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্য নিই, ঠিক আছে। আচ্ছা দেন এটা তৈরি প্রক্রিয়া কি হয়ে আসবে ডাব্লিউ, কিন্তু স্যার লেখা কি পড়া লাগবে না সব আগের মতো, সবগুলা সেম ধাপ সেম সিস্টেম। আবার সব 5 নম্বর পয়েন্ট, জিন থেরাপি। কি থেরাপি? জিন থেরাপি। জিন থেরাপি মানে কি? ওই যে পুলিশ ধরে নিয়ে যে ডিম থেরাপি দেয় ওইরকম না, এখানে জিন থেরাপি মানে এরকম কোন থেরাপি নেই। এটা মানে বোঝা হচ্ছে আমরা বলছিলাম আমাদের যত রোগ হয় কিসের জন্য হয়? জিনের ত্রুটির জন্য, তাই তো। আমাদের কোষে প্রত্যেকটা কোষের মধ্যে যে জিন থাকে, কোনো একটা জিনের মধ্যে যদি ত্রুটি হয় তখন আমাদের রোগ সৃষ্টি হয়। তো এই ত্রুটিপূর্ণ জিনের সঠিক করার নাম হচ্ছে জিন থেরাপি। তাহলে দাগ দাও ত্রুটিপূর্ণ জিনকে সঠিক শব্দটা বলতে একবার, টু কারেক্ট। তাহলে ত্রুটিপূর্ণ জিন, ভুল জিনদের সঠিক বানিয়ে দিবা, এটার নাম কি স্যার? জিন থেরাপি। মানে একটা কিচ্ছু লাগবে না এখান থেকে, জিন থেরাপি সম্পর্কে আর কিচ্ছু জানা লাগবে। এবার আসো স্যার 6 নম্বর পয়েন্ট, এটা অলরেডি আমরা পাইছিলাম। হ্যাপাটাইটিস বি এর ভাইরাস কোন গাছে দিয়ে দিয়েছিলাম? তামাক গাছে, মনে আছে? তামাক গাছে দিয়েছিলাম, দিয়ে আমরা হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা গেছে। তাহলে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন কোন গাছের মাধ্যমে তৈরি করা গেছে? তামাক গাছে, এটা অলরেডি আমরা একবার পাইছি। আচ্ছা নেক্সট আসো, যে এখান থেকে কিছু এমসিকিউ লাগবে, এগুলো রিটেনের এমসিকিউ। ভুট্টাতে, ভুট্টাতে গোল দাগ দাও, ওরাল ভ্যাকসিন দাগ দাও। ভুট্টাতে নাকি ওরাল ভ্যাকসিন তৈরি করা যাইতেছে। ওরাল মানে বুঝো? ওরাল মানে হচ্ছে মুখ। ওরাল মানে কি? নরমালি আমরা ভ্যাকসিন কি দিয়ে নিই? ইনজেকশন দিয়ে পুশ করি না স্যার মাসলের মধ্যে। তবে কিছু কিছু ভ্যাকসিন আবার আমরা মুখের মাধ্যমে খাই। যেমন পোলিও টিকা খাইছো না তোমরা ছোটকালে, গাল একটা মধ্যে একবার টিপ দিয়ে তারপরে আস্তে করে খাওয়া দিত। তো এই ভুট্টার মাধ্যমে নাকি ওরাল ভ্যাকসিন তৈরি করা যেত। দেন আসো, এখন পোলিও মানে একসময় পোলিওটা হচ্ছে মারাত্মকভাবে সারা দেশে ছড়াই গেছে, যার কারণে ছোটকাল থেকে পোলিও যে টিকা এটা দেওয়া যায়। কিন্তু এখন বর্তমানে বলতে গেলে বাংলাদেশ থেকে পোলিও ইরাডিকেশন হয়ে গেছে, মানে বলতে গেলে বিলুপ্তি কয় না, বিলুপ্তির মতো হয়ে গেছে। কারো হয় না তো এই জন্য মানুষ এখন আর এটার প্রতি এতটা কেয়ারফুল। আচ্ছা এখন আসো গর্ভের শিশু পরীক্ষা। মায়ের গর্ভে যে বাচ্চা আছে জন্মের আগে তুমি এটা পরীক্ষা চেক করে দেখতে পারবে এটা কোনো ত্রুটি আছে কিনা। তো এইটার এই প্রযুক্তির নাম কি বা এই জিনটার নাম কি? অ্যামনিওসিস জিন। এটা পাশে হিস্ট্রি দেওয়া থাকলে কোন জিন দ্বারা গর্ভের শিশু পরীক্ষা করা যায়? অ্যামনিওসিস। এবার মলিকুলার ফার্মিং। কি ফার্মিং? ফার্মিং নাম শুনলে তো বোঝা যায় স্যার যে ফার্মিং মানে কি বোঝা যায়, যে যারা ফার্মে কাজকর্ম করে, ফার্মের মধ্যে কি গরু ছাগল এগুলো পালন করে না। তার মানে মলিকুলার ফার্মিং মানে হচ্ছে যে কোনো প্রাণীর দুধ রক্ত মলমূত্র থেকে ওষুধ তৈরি করা। মলিকুলার ফার্মিং মানে দাগ দাও, এটা বক্স করো আর ওষুধ ছত্র দাগ দাও, এগুলো থেকে ওষুধ তৈরি করার কি বলে স্যার? আমরা একটা আছে বায়ো ফার্মিং। বায়ো ফার্মিং মানে হচ্ছে ফার্মাসিউটিক্যালস দ্রব্য, মানে ওই যে মেডিসিন ফার্মেসির মধ্যে ওষুধ থাকে না, ওষুধগুলো কি তারা অল্প করে তৈরি করে না বিশাল পরিমাণে তৈরি করে, সারা বাংলাদেশে সাপ্লাই দিতে আছে। এগুলো যখন বড় বড় পরিমাণে তৈরি করা হয়, অনেক বেশি পরিমাণে তৈরি করা হয়, তারাই বলে বায়ো ফার্মিং। তাহলে কাকে বলে? ব্র্যাকেট দাও। সাধারণ ফার্মাসিউটিক্যাল দ্রব্য যখন বড় মাত্রা শব্দ দাগ দাও, বড় মাত্রা তৈরি করে তখন এটা কি ফার্মিং বলে? এবার চলে আসো, এখান থেকে দুইটা শব্দ আছে, এই যে এন্টি থ্রম্বিন শব্দটা দাগ দাও। কি থ্রম্বিন? মনে আছে রক্ত যন্ত্রণার 4টা ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ 4টা ফ্যাক্টর, এর মধ্যে একটা কিন্তু আছে থ্রম্বিন, কিন্তু প্রথম বিন একটা আছে, ফুল পরে টুপ করে প্রথম বিন। তো প্রথম বিন হয়ে যায় তো থ্রম্বিন। থ্রম্বিনের বিপরীত ওষুধের নাম হচ্ছে অ্যান্টিথ্রম্বিন। এই অ্যান্টিথ্রম্বিন ওষুধ কই থেকে তৈরি করা গেছে? দাগ দাও ছাগল থেকে। এমসিকিউতে আসে অ্যান্টিথ্রম্বিন কই থেকে তৈরি করা যায়? আরেকটা দাগ দাও ছাগলের দুধ থেকে কি তৈরি করা যায়? স্পাইডার সিল্ক। পাশিস্টার দিয়ে রাখা এমসিকিউতে আসে। কার বীজ থেকে স্পাইডার সিল্ক তৈরি করা যায়? মজার বিষয় আমি এটা আর জীবন স্প্রেডার মিল্ক পরে আসছে, মানে আমি খেয়ালও করি না, একবার যে বসছি স্প্রেডার মিল্ক আমি এটা কোনো রিভাইজে দিইনি। যার কারণে ইন্টারমিডিয়েট সরি তোমাদের সিনিয়র ব্যাচ, যেটা তোমাদের সিনিয়র ব্যাচের সিনিয়র ব্যাচ, তোমাদের 2 ব্যাচ সিনিয়র যেটা, ওইটার পড়াইতে দিয়ে একদিন স্প্রেডার মিল্ক বলে ফেলছে। পোলা বলতেছে স্যার এটা তো মিল্ক নেই এটা তো সিল্ক। তারপর হঠাৎ করে খেয়ে মানে চোখে বসে যা আসলে সিল্ক, অথচ আমি গত 4 বছর ধরে এটার মিল্কে জানি না। ক্যান্সার ওই যে ছাগলের দুধ লেখা ছিল, আমাদের দুধ দিয়ে তো লেখা আছে, এটা মিল্কে তো লেখা থাকে। তো মিল্ক পরে একবার যে পড়ছি পরে এটা কোনোদিন রিভাইজ দিই না, কারণ আমার মাথায় মুখস্থ হয়ে গেছিল, যার কারণে এটা রিভাইজও দেয় নাই, মিল্কে মাথার মধ্যে আছিল আজীবন। আচ্ছা এবার আসো নাম্বার পরিবেশ ব্যবস্থাপনা। আচ্ছা পরিবেশ ব্যবস্থাপনা এটা কিছু নাই, কারণ কলকারখানা এবং খনি থেকে নির্গত বর্জ্য, এটা লাগবে স্যার। আচ্ছা এখান থেকে কয়েকটা জিনিস আহ খুঁজে খুঁজে বের করা লাগবে, যে কলকারখানার যে বর্জ্য পদার্থ আছে, কোন কলকারখানা? দুধের যে কলকারখানা আছে, দুধের কারখানা, ওখানকার বর্জ্য থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে থাকবে। আমরা জানি বাচ্চাদের দুধের মধ্যে লেখা থাকে না ল্যাকটোজেন, তাহলে দুধের মধ্যে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। তাহলে দুধ জাতীয় যে
কলকারখানাগুলো আছে এগুলো বর্জ্য থেকে কোন এসিড তৈরি করা যায়? আচ্ছা এবার আসো কাগজের মন্ডে যে কারখানা আছে মানে কাগজ শিল্পের কারখানা, ওখানকার বর্জ্য একটা ইস্ট জন্মায়, ইস্টের নাম বলতে তরলা ইস্ট। কি ইস্ট? আর এই ইস্টের মধ্যে নাকি প্রচুর আমিষ থাকে, আমিষ শত থাকে। ওকে নেক্সট আসো, এরপরে আর কিছু লাগবে না, নিচের দিকে একটা আসো। কাগজ শিল্পের যে কাঁচামাল ব্লিচ করানোর জন্য ক্লোরিন লাগে, তোমরা জানো ক্লোরিন ব্লিচিং পাউডারের সংকেত, বুঝছো না? ব্লিচিং পাউডারের সংকেত মধ্যে ক্লোরিন আছে না নাই? তাহলে কাপড় সরি কাগজ শিল্পের কাঁচামাল ব্লিচ করার জন্য আর কাপড় ব্লিচ করি না আমরা, কাপড় ব্লিচ করি, ওয়াশরুম ব্লিচ করা যায়, তারপর কাগজ শিল্প ব্লিচ করা যায়। কাগজ ব্লিচ করার জন্য কি লাগে স্যার? ক্লোরিন। এখান থেকে আর কিছু লাগবে না। নেক্সট পয়েন্টে চলে আসো, সমুদ্রে নির্গত তেল পরিশোধন নাম কি? আচ্ছা এটা আগে মিনিং বুঝাই। নর্মালি খেয়াল করো, ধরো একটা সমুদ্রে অ্যাক্সিডেন্ট করলো, সমুদ্রের মধ্যে সরি সমুদ্রে অ্যাক্সিডেন্ট কি জাহাজ অ্যাক্সিডেন্ট করলো সমুদ্রের মধ্যে। অ্যাক্সিডেন্ট করার পরে ধরো জাহাজের যে তেল ছিল, তেল সব সমুদ্রের মধ্যে ভাসে গেল, কই ভেসে গেছে? তুমি আমার বললো তেল কি পানিতে ভাসে না ডুবে? ভাসে। তো তেল যদি পানিতে ভাসে, তেল আর পানি কি একসাথে মিশে না? তো তেলের কারণে ওই অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বা গ্যাস পানির ভিতরে ঢুকতে পারবে না। সূর্যের আলো ভিতরে ঢুকতে পারবে? তো অক্সিজেন যদি পানির ভিতরে অণুজীব গুলো না পায়, অণুজীব না মানে প্রাণীগুলো না পায়, তাহলে অক্সিজেন অবশ্যই মারা যাবে না। তাহলে সমস্যা তৈরি হবে কিনা তেলের কারণে? তুমি কি কেমনে তেলগুলো কেমনে পরিশোধন করবা? হাত দিয়ে কোষ করে তুলবা? সম্ভব এটা? এই জন্য আমরা কি করি, ওখানে কিছু অণুজীব ছেড়া দিই, ওই অণুজীব গুলা ওই তেলটা খাইয়া ফেলে। কি করে ফেলে স্যার? খেয়ে ফেলে তেলগুলা শেষ হয়ে যায়। এটা বলছে যে যখন হচ্ছে আমাদের কি হয়, অ্যাক্সিডেন্ট হয়, তখন তেলটা পানিতে যে দ্রবণীয় পানিতে আবার হালকা, এই জন্য কি করে পানির উপরে বাঁচতে থাকে। একটা সমুদ্রে বসবাস করে প্রাণী আর উদ্ভিদের ক্ষতি হয়, সেই জন্য আমরা তখন কি করি, সমুদ্রে হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব, কি অণুজীব? দাগ দাও, হাইড্রোকার্বন। আর তেল কিন্তু একটা হাইড্রোকার্বন, তাই না? তেল একটা কি কার্বন, মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তো অক্সিডাইজিং মানে কি? জারণ। তার মানে হাইড্রোকার্বনটা জারণ করে ফেলে অণুজীব গুলা। ঠিক আছে স্যার? তখন কি করে, ওই তেলটা ভাঙিয়ে ফেলে বা হাইড্রোকার্বনটা ভাঙিয়ে ফেলে। এখন কথা হচ্ছে এরকম অণুজীব কারা কারা আছে এটা আমাদের জানতে হবে। অণুজীবগুলোর নাম দেখবে, সিউডোমোনাস, নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়াম, ইস্ট আর মোল্ড জাতীয় ছত্রাক, সবগুলো নামে প্রচেষ্টা দিয়ে রাখ। তাহলে হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব কারা কারা? সিউডোমোনাস, নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়াম, ইস্ট আর মোল্ড জাতীয় ছত্রাক। এখন এটা মনে রাখবা কি দিয়ে, ওই যে নর্মালি কিছু টং দোকান থাকে না, পেঁয়াজু বিক্রি করে, ছোলা বুট বিক্রি করে, চপ বিক্রি করে। তো তুমি ওনার কাছে জিজ্ঞেস করছো মামা চপ আসেনি, উনি বলছে না মামা চপ নাই। কি বলছে? তাহলে উনি তোমার কি বললো? মামা চপ নাই। কি নাই? চপ নাই। এটা দিয়ে মনে রাখো, মামা চপ নাই, মামা কি নাই? মানে হচ্ছে ওই যে দেখো মোল্ড আছে কিনা, বা মাইক্রো ব্যাকটেরিয়াম আছে, দেখো মাইক্রো ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া? আর মানে হচ্ছে মোল্ড জাতীয় ছত্রাক। মানে হচ্ছে ছত্রাক। মানে হচ্ছে ওই যে পিউডোমোনাস, কিন্তু পিউডোমোনাস তো না, এটার নাম উচ্চারণ কি? সিউডোমোনাস। পির উচ্চারণ হবে না, দেখ প দিয়া ওই যে পি দিয়া বানানটা লিখে ফেলো, সিউডোমোনাস। আর ই মানে দন্তন্য মানে না, না মানে নোকার্ডিয়া, আর ই মানে ইস্ট। বুঝতে পারছো স্যার? এগুলো হচ্ছে সব হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব। এটা দিয়ে মনে রাখ, মামার চপ নেই। বাসায় গিয়ে একটা সাথে সুন্দর করে মিলে লিখে নিই। আমাদের অল্প একটু পড়া আছে, দেন ছোট নাম্বার পয়েন্ট আসো। পয়বর্জ্য বা সিওএ জাতীয়করণ নাম কি? আচ্ছা পয়বর্জ্য বা সিওএ মানে কি স্যার? নরমালি যে আমরা বাসা বাড়িতে যত ময়লা আবর্জনা আছে না, যত ময়লা আবর্জনা আছে সবগুলারে বলা হয়, এগুলারে বলে পয়বর্জ্য। কি বর্জ্য? পয়বর্জ্য। তো এগুলো আমরা কি করি নরমালি, সব এগুলা ড্রেনে ফালাই দেই, তাই না? তো উন্নত দেশে যেটা করে, এই পয়বর্জ্য থেকে পরিষ্কার পানি বের করে নিয়ে আসে এবং এই পানি আবার ব্যবহার করে। ঠিক আছে? ঢাকা শহরে এগুলাই করা হয়। ওই যে বুড়িগঙ্গা নদী আছে না, বুড়িগঙ্গা নদীর পানি তো সারা ঢাকা শহরে সাপ্লাই দেয়, জানো এটা তোমরা? ঢাকা শহরে বুড়িগঙ্গার পানি এগুলা ব্যবহার করে, দেখ পরিষ্কার করা যায়। একদম একদম বাজে বর্জ্য, ওটা থেকে তুমি বর্জ্যের মধ্যে পানি আছে না, একদম কালো পানি, ওটা তুমি একদম পরিষ্কার করে নিয়ে আসতে পারো। আচ্ছা আসো, পয়বর্জ্য বা সিও জাতীয়করণ এখানে এসে কি বলছে দেখো, দাগাইও না, আমি যখন বলবো দাগাইছো তখন দাগাইও। ঘরবাড়ি মহল্লা কৃষিকাজ নির্গত যে মলমূত্র এবং জঞ্জাল, মলমূত্র পর্যন্ত সব কিছুর একসাথে কি বলে স্যার? সিএস। তো সিএস কাকে বলে? ব্র্যাকেট দিয়ে রাখ। এখন এগুলো নর্মালি যদি তুমি এগুলো থেকে পরিষ্কার পানি না নাও, তাহলে কি হবে? এগুলো পরে এগুলো সব নদ নদীতে চলে যাবে না? এটা বলছে এগুলো নর্দমা দিয়ে পরে নদীতে চলে যায়, নদীতে গিয়ে সমস্যা তৈরি করে।
যাক এটার আমরা আত্মীকরণ মানে আমাদের আয়ত্ত নিয়ে আসবো। আত্মীকরণ মানে কি করা? আয়ত্ত করা। এখন আমরা কি করব, এগুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া ছাড়া দেবো, কিছু অনুজীব ছাড়া দেবো। ছাড়া দিলে কি হয় জানো, এগুলা ওই পয়বর্জ্য যে জৈব পদার্থ এগুলোর ভাইঙ্গা কি কি বানায় দেখ দাও, কার্বন ডাইঅক্সাইড বানায়, মিথেন বানায়। এই পয়বর্জ্যের মধ্যে যদি আমরা যদি ব্যাকটেরিয়া বা বিভিন্ন অনুজীব ছেড়ে দিই, এরা ওই পয়বর্জ্য পদার্থটা ভাইঙ্গা কি বানায় ফেলে, কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্যাস, এটা কই চলে যাবে স্যার? বায়ুমণ্ডলে চলে যাবে। কিন্তু মিথেন যেহেতু একটা জ্বালানি, মিথেন একটা জ্বালানি পদার্থ না, কারণ এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এইভাবে হচ্ছে আমরা আমাদের উপকারে লাগাই ফেলি। ওকে, এখন আসো তো বাংলাদেশে নর্মালি এটা নাই। এখন আসলে করি কেমনে, প্রযুক্তির নাম কি? এই সিও যাত্রীকরণের জন্য যে কালচার ব্যবহার করি, কালচারের নাম থাকবে স্টার্টার কালচার। কি কালচার? মানে যে মেশিনটার নাম হলো স্টার্টার মেশিন। আচ্ছা, এন্ড আসো পরবর্তীতে এখানে আসো, এখানে যে স্ল্যাশ ব্যবহার করা হয়, স্ল্যাশ মানে যে পাত্রগুলো ব্যবহার করে, পাত্রগুলোর নামের যে পদ্ধতি, এটার নাম নাকি অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতি। জাস্ট নামগুলো একটু জায়গায় রাখ, এমসিকিউতে আসবে যে নরমালি সিও যাত্রীকরণের যে পদ্ধতি, ওটা কোন পদ্ধতি? অ্যাক্টিভেটেড স্ল্যাশ পদ্ধতি। তো এখানে দুইটা ট্যাঙ্কি ব্যবহার করা হয়। কয়টা ট্যাঙ্কি? একটা নাম হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক আর একটা নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। পাইছো? তো এই যে দুইটা ট্যাঙ্কির নাম দেখো, একটা নাম হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক আর একটা নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশনের বাংলা অর্থ কি জানো? অধঃক্ষেপণ। কি ক্ষেপণ? আর এয়ারেশন, এয়ারেশন কই থেকে আসছে জানো? এয়ার শব্দের অর্থ কি? বায়ু। তার মানে যেটা হয় স্যার, একটার মধ্যে অণুজীব গুলো থাকে। কি থাকে স্যার? এটার মধ্যে অণুজীব থাকে। অণুজীব ওই ময়লাগুলার কি করে? ভাঙলে কি কি তৈরি হয়? গ্যাস তৈরি হয় না? আর এই গ্যাসগুলো কই চলে যায়? বায়ুতে। এই জন্য এটার নাম এয়ারেশন ট্যাঙ্ক। আর অন্য একটা ট্যাঙ্ক, এটার মধ্যে যত ময়লা আবর্জনা এগুলো অধক্ষেপ করে যায়। কি পড়ে যায় স্যার? অধক্ষেপ। ওই যে ময়লাগুলো দেখো নিচে অধক্ষেপ পড়ে গেছে, এই জন্য এটা বলে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? এই অধক্ষেপের উপর কিন্তু পানি আছে, পানিটা দিক দিয়ে বাইরে হয়ে যায়, এটা হচ্ছে পরিশোধিত পানি। তাহলে এটার মধ্যে ছিল সিওএস মানে যত ময়লা আবর্জনা, এটার নাম এয়ারেশন ট্যাঙ্ক। এটাতে এই জায়গায় ভাঙ্গে গ্যাসগুলো কই হয়ে যায়? বাইরে হয়ে চলে যায়। আর ময়লাগুলো পরবর্তীতে আরেকটা ট্যাঙ্কির যায়, ময়লাগুলো নিচে অধক্ষেপ করে ভালো পরিষ্কার পানিটা উপর দিয়ে চলে যায়। তো এটাই বলছে, আমরা এখানে দাগাই যে প্রথম ট্যাঙ্কে আমরা কি প্রবেশ করাই? বিভিন্ন অণুজীবগুলো রাখি। তাহলে অণুজীবগুলো কোন ট্যাঙ্কিতে রাখি? প্রথম ট্যাঙ্কিতে। আর এই ট্যাঙ্কির নাম কি? ট্যাঙ্ক। প্রথম ট্যাঙ্কির নাম কি? ট্যাঙ্ক। এয়ারেশন ট্যাঙ্ক। আর তো ওইটা কি করে? অণুজীবগুলো ভাঙিয়ে কি বানায়? এটা তো আমরা জানি, কার্বন ডাইঅক্সাইড বানাইছিল, তাই না? আর দ্বিতীয় ট্যাঙ্কে দাগ দাও, পানির স্থিতিশীল রাখা হয়। আর এখানে তলানি জমা হয় শব্দটা দাগ দাও। তাহলে তলানি জমা হয় তাহলে কোন ট্যাঙ্কে? সেডিমেন্টেশন ট্যাঙ্ক না এয়ারেশন ট্যাঙ্ক? এবার আসো, এই প্রক্রিয়ায় আমরা যে ব্যাকটেরিয়া বেশি ব্যবহার করি, ব্যাকটেরিয়ার নাম দাগ দাও স্যার। সবচেয়ে বেশি পরীক্ষা হয় সেটা স্যার, জুগলিয়া রেমিজেরা। তাহলে পয়বর্জ্য আত্মীকরণে আমরা কোন ব্যাকটেরিয়া ব্যবহার করি? জুগলিয়া রেমিজ। নেক্সট চলে আসো, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, জীব প্রযুক্তির কিছু সম্ভাবনাময় ক্ষেত্র। তার এগুলো পড়া লাগবে না, এগুলো পরীক্ষা কোনোদিন আসবে না, এমসিকিউর জন্য না, রিটেনের জন্য না, এগুলো ক্যান্সেল করো। জিনোম সিকোয়েন্সিং আস, নাম কি? একটু বসো, আমি শেষ করে দিই, 5টা মিনিট লাগবে। কি সিকোয়েন্সিং? স্যার সিকোয়েন্স মানে কি স্যার? একটা ধারা। সিকোয়েন্স মানে কি? ধারা। তো আমাদের যে ডিএনএ আছে, এই ধরো এটা ডিএনএ মধ্যে খাড়া আছে না, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এখন কোন কেমনে সাজানো এটাকে আমি জানি? এটা আমি না। ধরো এখানে এডিনিন, গুয়ানিন, পরে সাইটোসিন, আবার এডিনিন থাকতে পারে, আবার সাইটোসিন, পরে আবার থায়ামিন। একটা সিরিয়াল তো থাকবে নাকি? বাট আমার তো এটা জানা নাই এই সিরিয়ালটা কেমন। এই ডিএনএ যে ক্ষারগুলো, এই ক্ষারগুলো কেমনে থাকে, এটা বাইর করার নামে কি সিকোয়েন্সিং। যেখানে বলছে তার আগে জিনোম কারেক্ট একটু আমরা জানি। কোন একটা জীবের একটা নিউক্লিয়াসে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের সবগুলো জিন একসাথে বলে জিনোম। জিনোম মানে কি? তোমার যতগুলো জিন আছে সবগুলো একসাথে কি বলে? তো মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে আমরা জানি? 23টা। 23টা হচ্ছে বাবার, 23টা হচ্ছে মায়ের। তার মানে টোটাল 2 জোড়া থাকে, সরি 1 জোড়া থাকে, মানে 2 সেট ক্রোমোজোম থাকে। কয় সেট ক্রোমোজোম? আর ক্রোমোজোম যদি বলি কয়টা থাকে? 23 জোড়া থাকতেছে। 2 সেট বলা যাবে, 23টারে এক সেট আর 23টারে আরেক সেট। তা আমাদের টোটাল কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। এখন স্যার 23টা ক্রোমোজোমরা এক সেট বলা হয়। ওই এক সেট ক্রোমোজোমের মধ্যে যতগুলো জিন থাকে ওটার বলে একটা জিনোম। কি বলে স্যার? ওই যে মানুষের দেহে কয় জোড়া জিনোম আছে বললাম? 1 জোড়া জিনোম। তাহলে তোমার মায়ের থেকে তোমার টোটাল ক্রোমোজোম 46টা। 23টা তোমার বাবা, 23টা তোমার মায়ের। তোমার মায়ের যে 23টা ক্রোমোজোম তোমার মধ্যে আছে, এই 23টা ক্রোমোজোম যত জিন আছে সবগুলো একসাথে বলে জিনোম। তোমার বাবা যে 23টা ক্রোমোজোম আছে সবগুলো জিনের একসাথে কি বলে? জিনোম। তাহলে টোটাল কয় জোড়া জিনোম আছে তোমার? জিনোম আছে 1 জোড়া। আর তোমার ক্রোমোজোম আছে কয় জোড়া? 23 জোড়া। কথা বলতে পারছি? বলো।
হ্যাঁ হ্যাঁ, কি কই থেকে? তোমার মা থেকে 23টা, তোমার বাবা থেকে 23টা, মিলে তোমার হয়েছে 46টা। স্যার তুমি কই থেকে জন্ম হয়েছে? শুক্রাণু ডিম্বাণু থেকে না? শুক্রাণু ডিম্বাণু ক্রোমোজোম কি 46 থাকে না 23টা থাকে? শুক্রাণু ক্রোমোজোম কয়টা থাকে? বাবা তোমার যদি তোমার বাবার থেকে 46টা ক্রোমোজোম আসে, তোমার মায়ের 46টা আছে, তোমার মধ্যে কয়টা হয়ে যাবে? 92টা হয়ে যাবে না? আমাদের শুক্রাণু ডিম্বাণুর মধ্যে ক্রোমোজোম কি 46টা থাকে না অর্ধেক হয়ে যায় মিউসিস কোষীয়জনের মাধ্যমে? বেসিক স্টার। আচ্ছা, তাহলে কি বললাম? মানুষের 23টা ক্রোমোজোমের যতগুলো জিন আছে সবগুলোর সাথে কি বলে স্যার? জিনোম। তাহলে মানুষের জিনোম কয় জোড়া আছে? এক জোড়া। সাবধান, জিনোম কয় জোড়া স্যার? এক। এখন আসো, এই জিনোম সিকোয়েন্সিং এর যে পদ্ধতির নাম কি বা এই প্রযুক্তির নাম কি? প্রযুক্তির নাম দাগ দাও। ক্রিসপার ক্যাসনার জেনেটিক সিজাস। কোনোদিন পরীক্ষা আসে না, তারপরে একটা দাগ দিয়ে রাখ। দিছো? তো জিনোম সিকোয়েন্সিং এর এই পদ্ধতি আবিষ্কার কে করছে স্যার? জিনোম সম্পাদনার পদ্ধতি শব্দ দাগ দাও। সম্পাদনার পদ্ধতি আবিষ্কার করছে হচ্ছে জেনিফার। জেনিফার শব্দ দাগ দাও। আর একজন আমরা তো কার্পেন্টার, দুইজন বিজ্ঞানী। তাহলে এই সম্পাদনা কে করছে স্যার? কার্পেন্টার আর জেনিফার। এবার আসো, জিনোমরে একটা নামে ডাকা হয়, দাগ দাও। জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। পরীক্ষায় দেখো প্রচুর আসে এটা, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। বুঝছো? এখন আসো, জিনোম সিকোয়েন্স কারে কয় এটা ডেফিনেশন আমরা এখনো পাইছি না, এখন পাবো। দেখো, ওই যে ডিএনএ অণুদেরকে যে এডিনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন এগুলা কোন অনুক্রমে থাকে, কেমনে সাজানো থাকে, কেমনে সাজানো থাকে, এই সাজানোটার নাম কি? জিনোম সিকোয়েন্স। সাজানো থাকে, তুমি এটা বাহির করবে, বাহির করার পদ্ধতির নাম কি? মানে উদ্ঘাটন করার পদ্ধতির নাম হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তাহলে আমাদের ডিএনএ এর মধ্যে ক্ষারগুলা কেমনে সাজানো থাকে এটা কি বলে? জিনোম সিকোয়েন্স। আর এই কেমনে সাজানো থাকে এটা বাহির করার পদ্ধতির নাম কি? জিনোম সিকোয়েন্সিং। ওকে, নেক্সট পেজে আসেন। এখান থেকে এসে যে আবার ডেফিনেশন দিতে ব্র্যাকেট দিয়ে রাখে, এতগুলো ডেফিনেশন লাগবে না। এখন আসুন নেক্সট, যে আমাদের জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তককে ডাক দাও বিজ্ঞানী সেন্সার পাশিস্টে দিয়ে রাখে। প্রবর্তক একজন আর সম্পাদনা করছে আরেকজন, তবে এটাই পরীক্ষা আসে, সেন্সারটা পরীক্ষা আসে। আবার প্রক্রিয়াটা নিম্নরূপ, প্রক্রিয়া লাগবে না, পরীক্ষা আসবে না এটা। দেন আসো, বাংলাদেশের কেউ জিনোম সিকোয়েন্স করছে কিনা কোনো গাছের? হ্যাঁ, পাট গাছের করছিল। কোন বিজ্ঞানী? দেখ দাও, মাকসুদুল আলম। দেখো ডেন্টাল ভর্তি পরীক্ষা এটা আসছে, যেটা বাংলাদেশের বিজ্ঞানী, এটা তো পরীক্ষা আসবেই। তাহলে ডক্টর মাকসুদুল আলম উনি কি করছে? কার জিনোম সিকোয়েন্সিং করছে? পাটের। কোন পাটের? তোষা পাটের। দাগ দাও, তোষা পাটের বৈজ্ঞানিক নাম দাগ দাও, এটা পরীক্ষা আসবে। তাহলে কোন পাটের জিনোম সিকোয়েন্সিং করছে? তোষা পাট। যদি উনি মারা গেছে, প্রয়াত লেখা আছে বোধহয়, কোথায় জানি। আচ্ছা, নেক্সট আসো। আহ পাটের জিনোম সিকোয়েন্সিং করে পাটের মধ্যে ক্ষার কয়টা পাইছে? জিনোম সিকোয়েন্স মানে কি? ক্ষারগুলো কেমনে আছে এটা বাইর করো না? এটা বাইর করতে গেলে ক্ষার কয়টা আছে এটাও জানা যাবে। তো কত কোটি ক্ষার আছে? 120 কোটি। তাহলে পাটের, তোষা পাটের ক্ষার কত কোটি? 120 কোটি। ক্ষার কত কোটি আসলে অ্যান্সারটা হয় নাই। বেস পেয়ার কত কোটি বলতে হবে। পেয়ার মানে কি স্যার? জোড়া। তা আমি যদি বলি ক্ষার কত কোটি, অ্যান্সার হয়ে যাবে 240 কোটি। এটা কি বুঝো? এই ক্ষার বললে অ্যান্সার হবে 240 কোটি, কিন্তু এখানে কি ক্ষার বলছে না বেস পেয়ার বলছে? পেয়ার। কিন্তু তোমার পরীক্ষা কোনোদিন আসবে না বেস কত কোটি, তোমার পরীক্ষা আসবে বেস পেয়ার কত কোটি। বেস পেয়ার কত কোটি? 120 কোটি। নেক্সট আসো, আর কার কার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে বাংলাদেশে? বাংলাদেশে নাকি 12 মাসে যে কাঁঠাল আছে ওই কাঁঠালে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। ওইটার বেস পেয়ার কত? অনেকগুলো স্যার, 1.04 গিগা বেস পেয়ার, মানে অনেক বড়। গিগার মান কত? এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর, অনেক বড় একটা মান, কিলো হেক্টর। আচ্ছা, নেক্সট আসো, আর কোন কিছুর জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে? হ্যাঁ, একটা ভাইরাসেরও করা হয়েছে। তো কোন ভাইরাসের করা হয়েছে ডাক দাও? যে মুগের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাস। তাহলে কোন ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল? আর বাংলাদেশে মুগের হলুদ রোগ উৎপাদনকারী। আচ্ছা, আর কারো করা হয়েছে? আরেকটা আছে আগের সালের, মানে না তোমারটা না আমারটা একই সাল। আচ্ছা, হয়তো। আচ্ছা, খেয়াল করো, আরেকটা দেখ দাও, টমেটোর পাতার কোঁকড়ানো ভাইরাস। টমেটোর পাতা কোঁকড়ানো যে ভাইরাস, ওইটারও জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। বাংলাদেশে 3টা জিনোম সিকোয়েন্সিং করা, সেটা জানতে হবে। আর কে করছে এগুলা জানার দরকার নেই এখন। তাই ভাইরাসটার নাম কি? টিইউএলসিবি। নাম কি? টিউ মানে টমেটো, এল মানে লিফকাল। লিফকাল মানে হচ্ছে লিপাত্ত পাতা, আর কাল মানে কোঁকড়ানো, লিফকাল। আর এই যে এলসি মানে লিফকাল, আর বি মানে ভাইরাস। তারপর টিইউএলসিবি মানে কি? টমেটো লিফকাল ভাইরাস। আর কিছু লাগবে না। আবার আসো,
জিনোম সিকোয়েন্সিং খালি ওদেরও করা হয় না, আর অনেক সবারই তো জিনোম সিকোয়েন্সিং করা হয়, হয় না? তো কার জিনোম সিকোয়েন্সিং এ জিন কয়টা করে পাওয়া গেছে আর বেস পেয়ার কয়টা করে পাওয়া গেছে, এই যে এগুলা আমার লাগবে, এগুলো এমসিকিউ তে আসে। ঠিক আছে, ইকোলাইটটা আসে, ইকোলাই ক্রোমোসোম কয়টা স্যার? একটা। ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়ার এটার কি, এটারও কয়টা স্যার? ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়া না ভাইরাস? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ব্যাকটেরিয়া না, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। তো এই ইনফ্লুয়েঞ্জা যে ক্রোমোসোম ওইটা কয়টা? একটা। দেন জিন সংখ্যা, এই জিন সংখ্যাগুলো মনে রাখতে হবে, খাসজোরও মনে রাখতে হবে। কেউটা পারো না পারো, অন্তত মানুষেরটা মনে রাখো, 25,000 আর 3.2 বিলিয়ন খাসজোর আছে জিনোম সিকোয়েন্সিং এর ফলাফল। এই ফলাফলগুলো পরীক্ষা আসে এমসিকিউ তে। আচ্ছা নেক্সট আসো, আর আছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এটা দিয়ে আমাদের পড়া শেষ। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তো বুঝো, আঙ্গুল দিয়ে আমরা ফিঙ্গার ছাপ নিই তো ওইটা। আচ্ছা যাই হোক, তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে এটা ডেফিনেশন জানলে হয়। কি বলতে দেখো, কোন জীবের ডিএনএ কে কি দিয়ে কাটবো? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। ধরো আমার একটা ডিএনএ, এটা কে কাটবো? রেস্ট্রিকশন এনজাইম কেটে ওটার মধ্যে জেল দিব। কি দিব স্যার? জেল দিয়ে ইলেকট্রোফোরেসিস করব। করার পরে হচ্ছে এটা যে ছাপ পাওয়া যায় ওই ছাপটারে বলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে? কোনো মানুষের ডিএনএ কেটে রেজিস্ট্রেশন এনজাইম দিয়ে কেটে ওটার জেল দিয়ে যে ছাপ পাওয়া যায় ছাপটারে কি বলে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। আর কিছুই লাগবে না স্যার এখান থেকে। আচ্ছা নেক্সট চলে আসো, জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ। জিনোম সিকোয়েন্সিং এর ডাব্লিউ রেখে একটু ভুল দাগ দাও, কিন্তু খালি মেইন পয়েন্টগুলো মনে রাখলে হবে। কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করি স্যার? অপরাধী শনাক্তকরণে। ধরো কোনো একটা মানুষ অপরাধ করছে, কোনো একটা মানুষ মাইরা ফেলছে, মারার পরে ওখানে দেখা গেছে যেই ব্যক্তি মারা গেছে ওর রক্ত তো থাকবেই, দেখা গেছে আরেকটা মানুষের রক্ত পাওয়া গেছে, তার মানে কি ওই মানুষের রক্ত পাওয়া গেছে মানে কি ওই ব্যক্তি এখানে ছিল নিশ্চিন্তে। তাহলে ওইটা ডিএনএ টেস্ট করাইয়া যাদের যাদের সন্দেহ হয় ওদের ডিএনএ টেস্ট করাইলে তো হয়ে গেছে, ধরে ধরা পড়ে যাবে না? ধরো সন্দেহ হয়েছে 10 জন, 10 জনের ডিএনএ টেস্ট, আর যেখানে মারা গেছিল মার্ডার জায়গায় ওইখান থেকে ব্লাড নিলাম, ওইটাও টেস্ট করলাম, ধরা পড়ে যাবে না? তাহলে অপরাধী শনাক্তকরণ। দেন অনেক সময় হয় না হসপিটালের মধ্যে যে ওই নার্সরা সন্তান এক্সচেঞ্জ করে ফেলে, তাই না? একজনের মেয়ে ছেলে সন্তান দরকার, কি করলো আরেকজনের ছেলে হয়েছে ওইটা নিয়ে মেয়েটার ওখানে যায় এক্সচেঞ্জ করে ফেলে, তখন এগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। তখন ওই পিতার আর সন্তানের যে ডিএনএ ওই ডিএনএ টেস্ট করে ম্যাচিং করে যার সাথে সে পিতা নির্ধারণ হয়। তো পিতৃত্ব নির্ধারণ খালি পয়েন্ট মনে রাখতে হবে। দেন অনেক সময় হয় না বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লাগছে, একবারে সবার গাটা ঝলসে গেছে, চিনাই যায় না কে কার আত্মীয়, তখন এই স্বজন নির্ধারণে এটা ব্যবহার করা হয়। বলে স্যার স্বজন নির্ধারণে কেমনে? ডিএনএ কি ম্যাচ করবে? স্যার তোমার যে আত্মীয়, ধরো তোমার ফুফি বা তোমার কাছের আত্মীয়, ওর সাথে সবচেয়ে ডিএনএ ম্যাচ করবে কার? তোমারই। তোমার সাথে আমার ডিএনএ কোনো ম্যাচই করবে না, মানে রাতে ডিফারেন্স হবে। বাট আমার আমার আশেপাশের জাতীয় আছে, আমার সবচেয়ে বেশি ডিএনএ ম্যাচ কার সাথে করবে জানো? আমার ভাই বোনের সাথে, ভাই বোনের সাথে, আমার বাবা মার সাথে, আমার ফুফির সাথে এটা আরেকটু কম করবে। তারপরে আমি যে আরেকটু দূরের রাত্রির কথা চিন্তা করি ওটার সাথে আরো কম করবে। তো মোটামুটি তো একটু ম্যাচিং করবে, কথা বলতে পারছি? ওইটা দিয়ে বোঝা যায়। আচ্ছা দেন আসো শ্রেণীবিন্যাস। তার এক এক শ্রেণীর ডিএনএ এর গঠন এক এক রকম হবে না? যেমন যারা পরিপারা ওদের বৈশিষ্ট্য একরকম, তো ওদের ডিএনএ এর গঠনগুলো হবে একরকম। আবার যারা কর্নাটা ওদের ডিএনএ এর গঠন হবে আরেক রকম। তাহলে শ্রেণীবিন্যাস করা যায়। একটা 5 নম্বর বল থাকবে এগুলাই, আর কিছুই লাগবে না। এগুলো সব আগের পড়াগুলাই একসাথে একটু সাজায় গোছায় দেওয়া আছে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়। এই অধ্যায় তাহলে এই চ্যাপ্টার এই আজকে ক্লাসের মাধ্যমে 4 নম্বর ক্লাসের মাধ্যমে ক্লোজ হইলো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ সলভ করবো, ঠিক আছে?